তুই কখনো মা হতে পারবি না। তার উপর নিজেকে একবার দেখ, কেমন মুটিয়েছিস। দেখতে একদম বয়স্ক মহিলাদের মতো লাগে। তোকে দেখলেই আমার বন্ধুরা আমার সামনে হাসাহাসি করে। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? এখন তো তোকে নিয়ে সবার সামনে দাঁড়াতে পর্যন্ত আমার অস্বস্তি হয়। তাই অনেক ভেবে বুঝলাম আমার পক্ষে তোকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। আমি মুক্তি চাই। পারলে আমাদের মাঝে যা কিছু ছিল সব ভুলে যা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আনিকাকে পছন্দ করি আর ওকেই বিয়ে করতে চাই। তবে হ্যাঁ, আনিকা এসব কিছু জানে না, তাই ওকে নিয়ে অযথা কিছুই ভাবিস না। এটা আমার সিদ্ধান্ত, কারণ তোকে বিয়ে করলে আমার লাইফটা জাস্ট নষ্ট হয়ে যাবে। তাই আমি মামাকে পরিষ্কার বলে দেব, এই বিয়ে আমার পক্ষে সম্ভব না। সেই জন্য বলছি, প্লিজ কেউ কিছু জিজ্ঞেস করলে কান্নাকাটি করে কোনো সিন ক্রিয়েট করিস না। বলে দিস তুই এই বিয়েটা করতে ইচ্ছুক নস। তুই তো আমাকে ভালোবাসিস, আর আমার জন্য কি এতটুকু করতে পারবি না মেহুল? আমরা না হয় বাকি জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। নিজের ভালোবাসার মানুষটার মুখে এমন নির্মম কথা শুনে মেহুল যেন পাথর হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার চারপাশের পুরো পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেল। সময়টা যেন থমকে গেল। দীর্ঘ 12টা বছর, হ্যাঁ 12টা বছর ধরে যে মানুষটাকে পাওয়ার জন্য সে দিন গুনেছে, পরম যত্নে অপেক্ষা করে এসেছে, সেই মানুষটাই আজ তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মেহুল যে কখনো মা হতে পারবে না এই সত্য তো আরমানের অজানা ছিল না। সব জেনে শুনেই তো সে মেহুলের হাত ধরেছিল, হাজারটা ওয়াদা করেছিল কখনো একা ফেলে যাবে না। তবে আজ কেন সেই অপূর্ণতাকে অজুহাত বানিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হলো? ওহ, ভুল হলো। শুধু তো এই একটা কারণ নয়, আরও একটা কারণ আছে। তাকে নাকি এখন বয়স্ক মহিলাদের মতো দেখতে লাগে। হঠাৎই মেহুল হেসে উঠল, অদ্ভুত শব্দহীন এক হাসি, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ছিল কেবল ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাওয়া একরাশ হাহাকার। এদিকে মেহুলকে হঠাৎ এভাবে হাসতে দেখে আরমান ভ্রু কুঁচকে তাকালো। বিরক্ত ও অবাক কণ্ঠে বলে উঠল, এভাবে হাসছিস কেন? আমি কি বলতে চেয়েছি বুঝেছিস তো? আমার হাতে একদম সময় নেই, মামাকে জানাতে হবে, কিন্তু তার আগে তোর সাথে সব পরিষ্কার করা দরকার ছিল বলেই এখানে আসা। আশা করি তুই কোনো ঝামেলা করবি না। এতক্ষণ সব কিছু পাথরের মতো নিশ্চুপ হয়ে শুনলেও মেহুল এবার চোখ তুলল, শান্ত শীতল গলায় প্রশ্ন করল, ঠিক কতদিন ধরে আনিকাকে পছন্দ করো আরমান ভাই? আরমান একটুও দ্বিধা না করে উত্তর দিল, 2 বছর। 2 বছর? শব্দ দুটো মেহুলের বুকে তপ্ত শুলের মতো বিঁধল। তার মানে সে যখন নিজের চেনা শহরে আরমানকে পাওয়ার তীব্র অপেক্ষায় দিন গুনছিল, ঠিক তখনই তার ভালোবাসার মানুষটি অন্য কাউকে নিজের হৃদয়ে জড়িয়ে নিচ্ছিল। মেহুল আর দ্বিতীয় কোনো প্রশ্ন করল না, কারণ সে জানে মানুষ যখন চলে যেতে চায় তখন অজুহাতের অভাব হয় না। তাই তো ঠোঁটের কোণে এক সিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে মেহুল শেষবারের মতো আরমানের দিকে তাকালো। সেই গম্ভীর দৃষ্টিতে কী ছিল আরমান তা পড়তে পারল না। মেহুল শুধু বলল, মুক্তি দিলাম, কারণ যে চলে যেতে চায় তাকে আটকে না রেখে যেতে দেওয়াই শ্রেয়। মেহুলের মুখে এ কথা শুনে আরমানের মুখটা স্বস্তিতে উজ্জ্বল হয়ে উঠল। এতক্ষণ একটু দোটানায় থাকলেও মেহুলের কাছ থেকে নিজের মন মতো উত্তর পেয়ে নিজের ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ঝুলিয়ে এসে ঘর থেকে বেরিয়ে গেল। আর পেছনে রেখে গেল এক ধ্বংসী স্তূপ, যেখানে পড়ে রইল 12 বছরের ভালোবাসায় তিল তিল করে ভেঙে ছুঁড়ে যাওয়া একটা মেয়ে। আরমান ঘর থেকে বের হয়ে যেতেই মেহুল রোবটের মতো ওয়াশরুমের দিকে পা বাড়ালো। দরজাটা বন্ধ করে সে শাওয়ারের কলটা ছেড়ে দিল। তীব্র বেগে নেমে আসা পানির ধারার নিচে সে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সামনে রাখা বড় আয়নাটার দিকে তাকাতেই মেহুলের বুকটা চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ মেহুলের আকত হওয়ার কথা ছিল। এই এতক্ষণ আরমান যখন তাকে এতগুলো অপমানজনক কথা বলছিল, তখনও মেহুল বিয়ের কনে সেজে লাল শাড়িতে তার জন্যই অপেক্ষা করছিল। সকাল থেকে তার আনন্দের সীমা ছিল না, খুশিতে যেন সে হাওয়ায় ভাসছিল সে। কারণ দীর্ঘ 12 বছরের ভালোবাসার আজ পূর্ণতা পাওয়ার কথা ছিল, কিন্তু মুহূর্তের জোরে সব যেন ধুলোয় মিশেই গেল। মেহুল বরাবরই মেকআপ পছন্দ করতো না, কিন্তু আজ সেজেছিল। পার্লারের মেয়েরা প্রায় ঘণ্টাখানেক ধরে যত্ন করে তাকে সাজিয়ে দিয়েছিল, আর আজ সেই পরম যত্নের সাজ পানির ধারায় ধুয়ে মুছে একাকার হয়ে নর্দমায় বয়ে যাচ্ছে।
হঠাৎ মেহুল নিজে দুহাত দিয়ে মুখটা পাগলের মতো ঘষতে শুরু করলো। গায়ের সমস্ত শক্তি দিয়ে সে মুখটা রগড়াচ্ছে, যেন ঘষে ঘষে নিজের গায়ের চামড়াটাই তুলে ফেলতে চাইছে। মেকআপ পুরোপুরি ধুয়ে যাওয়ার পর মেহুল আয়নায় নিজের আসল মুখটা দেখল। চোখের নিচে হালকা ডার্ক সার্কেল, কিছু বরণের দাগ, থুতনির নিচে একটা পুরনো কাটার দাগ, আর গালে কিছু তেল। মেহুল এর আগে কখনো এগুলো এভাবে খেয়ালই করেনি, কারণ তার তো কখনো আয়নাতে নিজে এভাবে দেখার প্রয়োজনই পড়েনি। তার বাবা ইকবাল সাহেব তো সবসময় বলতেন, আমার মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী, দেখতে হুবহু তার মায়ের মতো। মেহুলের এখনও মনে আছে, এই তো সকালে যখন সে সাজছিল তখন মেহুল আয়নার দিকে তাকিয়েছিল। বিদায় তার বাবা শিকদার জাবেদ ইকবাল সাহেব যখন তার রুমে এসেছিল তখন তার চেহারা মেহুলের চোখ এড়ালো না। সে মুচকি হেসে বলে উঠল, কি বাবা, আমাকে একদম মায়ের মতো লাগছে না? ইকবাল সাহেব মুগ্ধ চোখে মেয়ের দিকে চাইলেন। তার চোখের কোণটা সামান্য ভিজে উঠলেও মুখে ছড়া হাসি ফুটিয়ে বললেন, আমার মাকে আজকে একদম তার মায়ের মতোই লাগছে। বাবার মুখে আমার মা ডাক্তার শুনে মেহুলের ঠোঁটের কোণে এক সিলতে অভিমানী সুখের হাসি ফুটে উঠল। ইকবাল সাহেব মেহুলের পাশে এসে খাটের উপর বসলেন। মেয়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, তুই এই বিয়েতে সত্যি খুশি তো? মেহুল বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি খুশি থাকলেই আমি খুব খুশি বাবা। মেয়ের কথাতে ইকবাল সাহেব হো হো করে হেসে উঠলেন। বললেন, আমি তো খুব খুশি মা। আরমানের মতো এত ভালো একটা ছেলে পেয়েছি, যে আমার মেয়েকে মনে প্রাণে ভালোবাসে এবং তার সবটা জেনেই তাকে নিজের করে গ্রহণ করতে প্রস্তুত। একজন বাবা হিসাবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বল? আর তার চেয়ে বড় কথা, বিয়ের পর তুই আমার থেকে দূরে চলে যাবি না, আমার চোখের সামনেই থাকবি। এটাই তো আমার সবচেয়ে বড় তৃপ্তি। বাবার ঠোঁটের কোণে থাকা সেই তৃপ্তির হাসিটা মেহুলের বুকে যেন পরম এক শান্তির পরশ বুলিয়ে দিল। সে অপলক চোখে তাকিয়ে রইল এই মানুষটার দিকে, যে মানুষটা জীবনের প্রতিটি ঝড়ে তাকে আগলে রেখেছে। সমাজ যখন তাকে অপূর্ণ বলে ছুঁড়ে ফেলেছিল, তখন এই বাবা তাকে শক্ত করে ধরে রেখেছিল। আজ তার মুখের এই হাসিটাই মেহুলের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। অতঃপর মেহুল তার নিজেকে ধরে রাখতে পারল না, আবেগ সামলাতে না পেরে বাবাকে জড়িয়ে ধরল। ইকবাল সাহেবও পরম যত্নে, পরম মমতায় কলিজার টুকরো মেয়েকে নিজের বুকের সাথে আগলে নিলেন। কিন্তু এখন দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। বাবার চোখে মেহুল সুন্দরী হলেও তাহলে আজ কেন তাকে শুনতে হলো সে দেখতে বয়স্কা মহিলাদের মতো? এই যে চোখের নিচে ডার্ক সার্কেল, এটা তো এমনি এমনি পড়েনি। দিনের পর দিন আরমানের জন্য রাত জেগে অপেক্ষা করার কোয়ালিটি। আরমান যখন রাত জেগে অফিস করতো তখন তো তার পরিবারের কেউ তার জন্য জেগে থাকতো না। আরমানের গুরুত্বপূর্ণ মিটিং থেকে শুরু করে সকালের ওষুধ সব মনে করিয়ে দেওয়ার দায়িত্ব তো মেহুলেরই ছিল। আজ শিকদার এন্টারপ্রাইজে আরমানের যে এত সাফল্য, তার পেছনে মেহুলের অবদান কতখানি, তা তো মেহুল ছাড়া আর কেউ জানে না। তাহলে আজ কেন মেহুলকে এই চরম অপমান সহ্য করতে হলো? মানুষ এত সহজে অন্যের করা এত আত্মত্যাগ ভুলে যায় কিভাবে? মেহুলের হঠাৎই তার বাবার কথা মনে পড়ল। মানুষটা হয়তো সত্যটা জানলে খুব কষ্ট পাবে। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেহুলের ভেতর থেকে। অতঃপর ভাবতে ভাবতেই একটানা কিছুক্ষণ আয়নায় নিজের দিকে চেয়ে রইল মেহুল। তারপর হঠাৎ করে এসে জোরে হেসে উঠল। সেই হাসির ধমকে যেন ঠিকরে পড়ছিল তার সাথে হওয়া সমস্ত অন্যায়ের আর্তনাদ। হাসতে হাসতে একসময় সে মেঝেতে বসে পড়ল। তার কান্না আর শাওয়ারের পানি যেন আজ মিলেমিশে এক হয়ে গেল। এভাবেই কেটে গেল দীর্ঘক্ষণ। হঠাৎ করেই মেহুল বাইরে কারো উপস্থিতি টের পেল। তাই তো সে গায়ের ভেজা শাড়িটা সামলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রুমে পা রাখতেই মেহুল দেখল ফ্যাকাশে মুখে অস্থির হয়ে পায়চারি করছেন তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মনি মিনারা বেগম। মেহুলকে ভেজা কাপড়ে বের হতে দেখে মিনারা অত্যন্ত ব্যথিত চোখে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মেহুল খুব শান্ত গলায় বলল, মন খারাপ করো না মনি, যা হচ্ছে হতে দাও। তুমিই তো একদিন বলেছিলে কাউকে জোর করে আটকে রাখা যায় না। মিনারা স্তব্ধ হয়ে মেহুলের দিকে তাকিয়ে রইলেন।
পরক্ষণে তার চোখে মুখে তীব্র রাগ আর ক্ষোভ ফুটে উঠল। তিনি ভাঙা গলায় অথচ ক্ষুদ্র স্বরে বলে উঠলেন, আরমান এমনটা কিভাবে করতে পারলো মেহুল? ও তোকে এভাবে রেখে দুলাভাইয়ের কাছে আনিকাকে বিয়ে করার প্রস্তাব রেখেছে, তাও এমন একটি দিনে। ও কি নিজের অতীত আর তোর করা সব অবদান এক নিমিষে ভুলে গেল? মিনারা বেগমের কথার মাঝে মেহুল নিজের বেজা জামা বদলে নিয়েছে। অতঃপর মনির রাগান্বিত চেহারার দিকে তাকালো। পরম মমতায় কাছে এসে মিনারা বেগমের মুখটা নিজের দুহাতের মুঠোয় নিল। খুব নরম গলায় বলল, সব ভুলে যাও মনি, সব মিছি রাগ করে থেকো না। একটু হাসো তো দেখি। এই দেখো আমি হাসছি। মিনারা বেগম অভিমানে মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু মেহুল ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফোটালো। ঠিক তখনই কর্কশ আওয়াজে তার ফোনটা বেজে উঠল। মেহুল দ্রুত গিয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ কিছু বলল। মেহুল তা শান্তভাবে শুনল, তারপর শুধু বলল, আমি আধ ঘন্টা পরেই আসছি। ফোনটা রেখে মিনারার দিকে এক পলক তাকিয়ে মেহুল জিজ্ঞেস করলো, বাবা কোথায়? নিচে আছেন, মিনারা বেগম জবাব দিলেন। মেহুল আর কথা না বাড়িয়ে মিনারাকে ঘরে রেখে নিজের রুম থেকে বের হয়ে এলো। ওদিকে মিনারা তখনও আরমানের ওপর মনে মনে ক্ষোভ উগরে দিচ্ছেন। মেহুল যখন লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক তখনই তার কানে সেনা একদলা হাসাহাসির শব্দ ভেসে আসলো। ভেতরে কোনো একটা ঘর থেকে কেউ খুব রসিয়ে রসিয়ে হাসছে আর গল্প করছে। এই সেনা কণ্ঠস্বরটি মেহুলের খুব পরিচিত। আনিকা, মেহুলের মামাতো বোন, বয়সে মেহুলের চেয়ে মাত্র 3 মাসের ছোট। এই সেই আনিকা যাকে আরমান এখন পছন্দ করে। কি অদ্ভুত আর নির্মম একটা রসিকতা! আরমানের চোখে মেহুল আজ বুড়ি হয়ে গেছে, অথচ মেহুলের চেয়ে মাত্র 3 মাসের ছোট আনিকা এখনও তার কাছে অল্প বয়সী এক রূপসী তরুণী। মেহুল একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। মাথা নেড়ে সে যখন পা বাড়িয়ে চলে যেতে নিচ্ছিল, ঠিক তখনই ঘরের ভেতর থেকে কিছু বিষাক্ত কথা তীরের মতো এসে তার কানে বিঁধল। আনিকার বান্ধবীদের একজন বলে উঠছে, বাহ আনিকা, শেষমেশ তুই জিতলি। অবশেষে তুই যা চেয়েছিলি ঠিক তাই হতে চলেছে। পাশ থেকে আরেকজন বলে উঠল, তুই আরমান ভাইয়ের বউ হতে যাচ্ছিস। কি কি কিসমত তোর, মানতেই হবে। সব কিছু একদম তোদের প্ল্যান মতোই হয়েছে। তোর ওই কাজিন মেহুলটা আসলে একটা আস্ত বোকা। তোদের কত অন্ধের মতো বিশ্বাস করতো। বেচারি জানতেই পারলো না যে বিগত 2 বছর ধরে তোর আর আরমান ভাইয়ের মধ্যে সম্পর্ক চলছে। তুইও কি সুন্দর অভিনয় করে গিয়েছিস, একদম জায়গা মতো হাত দিয়েছিস। ঠিক তখনই আনিকা বলে উঠল, আসলে আরমান যেমনটা বলেছে আমি তেমনটাই করেছি। আর মেহুলের কথা বলছিস, ও কিছুই করতে পারবে না। একে তো বন্দা, জীবনে বাচ্চা হবে না। তার উপর আরমান তো ওকে ভালোই বাসে না। আরমান তো মাত্র ভালোবাসার নাটক করেছে শুধুমাত্র ইকবাল ফুফার কোম্পানিতে নিজের জায়গা করে নিতে। আর আমাদের বিয়েটা আরও আগেই হতো, কিন্তু ওর অফিসিয়াল কাজের জন্যই এত লেট। জানিসই তো আরমান যে 1 সপ্তাহ হলো শিকদার এন্টারপ্রাইজের বড় পদে এসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কয়েকদিন পরে দেখবি ও কোম্পানির চেয়ারম্যান হয়ে যাবে। আনিকার কথা শুনে বান্ধবীরা উচ্ছ্বসিত হয়ে উঠল। একজন তো বলেই বসলো, আমাদের একটু টিপস দে না রে, দেখি কোনো বড়লোক বাপের ছেলেকে পটাতে পারি কিনা। পারলেই তো জীবনে মজা আর মজা। আনিকা এরা যখন এসব বলে হাসছে, ঠিক তখনই কথাগুলো কান দিয়ে সোজা মেহুলের বুকে গিয়ে বিঁধল। সে বুঝতে পারলো তাকে ঠকানো হয়েছে, অত্যন্ত নির্মম আর ঠান্ডা মাথায় ঠকানো হয়েছে। দিনের পর দিন ভালোবাসার মিথ্যা আশ্বাস দিয়ে, তার সরলতার সুযোগ নিয়ে তাকে এক গভীর অন্ধকারে বন্দি করে রাখা হয়েছিল তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত 2জন মানুষ। বিগত 2 বছর ধরে তার চোখের সামনেই আড়ালে একটা বিষাক্ত সম্পর্কের জাল বুনে এসেছে। মেহুলের নিজের উপরেই এখন তীব্র চিৎকার করে হাসতে মন চাইল, ধিক্কার দিতে ইচ্ছে হলে নিজের মনকে। কি অদ্ভুত বোকা তুই মেহুল, এতগুলো বছর পার করেও মানুষ চিনতে পারলি না। কিন্তু সেই দুর্বলতা ক্ষণিকের জন্যই। হঠাৎ করেই মেহুলের চোখের মনি 2টো পাথরের মতো শক্ত হয়ে গেল। কান্নার জল শুকিয়ে সেখানে জমা হলো এক হিমশীতল আগুন। একটু আগেও সে ভেবেছিল আরমানকে নীরবে ছেড়ে দেবে, নিজের ভাগ্যকে মেনে নিয়ে সরে দাঁড়াবে, কিন্তু না, প্রতারণার শাস্তি তো তাদের পেতেই হবে।
মেহুল তাদের ছেড়ে দেবে ঠিকই, কিন্তু এত সহজে ছাড় দেবে না। যে মেহুল এতকাল শুধু ভালোবাসতে জানতো, অবহেলার ধাক্কায় তার সেই ছেনা রূপটা মুহূর্তেই উবে গেল। তার অবয়বে এখন কোনো করুণা নয়, কোনো হাহাকার নেই, আছে কেবল এক ভয়ঙ্কর শান্তচেত। সে দরজার আড়াল থেকে আনিকার ঘরের দিকে তাকালো। মেহুলের ঠোঁটের কোণে এবার আর বিষাদের হাসি ফুটল না, ফুটল এক চরম প্রতিশোধের প্রতিজ্ঞা। শিকারী যেমন তার শিকারকে ভাগে পাওয়ার জন্য উৎপাতে, মেহুলের চোখ দুটো ঠিক তেমন ধারালো হয়ে উঠল। উইপোকা যেমন আড়ালে থেকে একটা আস্ত কাঠের গুঁড়িকে কুড়ে কুড়ে খেয়ে ভিতরে ঘুণ ধরিয়ে দেয়, ঠিক তেমনি করে অতি চেনা দুটো মানুষ মেহুলের জীবনের সমস্ত ভালোবাসা আর বিশ্বাসকে আজ কেটে কুটে শেষ করে দিয়েছে। তাসের ঘরের মতো এক পুঁয়ে উড়িয়ে দিয়েছে তার 12 বছরের সাজানো স্বপ্নগুলো। ওরা ভেবেছিল এই আচমকা আঘাতে মেহুল হয়তো কাছের মতো ভেঙে চুরমার হয়ে যাবে, বুক ছাপড়ে কাঁদবে আর কান্নার ফলে মাথা নুইয়ে দেবে। কিন্তু না, মেহুল ভাঙেনি, সে আর ভাঙবে না, আর না কখনো কারো করুণার কাছে নিজের মাথা নত করবে। করিডোর ঘেঁষা খোলা ব্যালকনিটায় গিয়ে দাঁড়ালো মেহুল। সেখান থেকে দিয়ে আসা হিমেল বাতাসে নিজের ভেজা চুলগুলো উড়ে যাওয়ার মাঝে এসে তার শিরদাঁড়া শক্ত করে সোজা করালো। চোখের পানি শুকিয়ে যাওয়া পাথুরে দৃষ্টিটা সে মেলে দিল অন্তহীন আকাশের দিকে। শূন্য সেই আকাশটার দিকে তাকিয়ে মেহুল যেন নীরব এক হিসাব করছে। বিগত 2 বছর ধরে তার সাথে হওয়া প্রতিটা প্রতারণার হিসাব, প্রতিটা মিথ্যার হিসাব, আর প্রতিটা মুহূর্তের অপমানের হিসাব। যেন মেঘ যেমন বাড়ি হতে হতে একসময় বজ্রপাতে রূপ নেয়, মেহুলের ভেতরের স্তব্ধতা এখন তেমনি এক প্রলয়ের ইশারা দিচ্ছে, ফেসে প্রস্তুত হচ্ছে এবার হিসাব ঢুকানোর ফালা। বর্তমানে মেহুল তার বাবা ইকবাল সাহেবের রুমে দাঁড়িয়ে ভাবনায় বিভোর, কিন্তু হঠাৎ এক মৃদু কাশির শব্দে মেহুলের ভাবনার সুতো ছিঁড়ে গেল। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকাতেই তার বুকের ভেতরটা যেন এক নিমেষে মোচড় দিয়ে উঠল, কারণ পেছনে বসেছিল তার বাবা। কখন যে তার বাবা ইকবাল সাহেব ঘরে এসে বিছানার এক কোণে মাথা নিচু করে বসে পড়েছেন মেহুল টের পায়নি। পাহাড়ের মতো যে শক্ত মানুষটা আজীবন তার জীবনে আসা সব ঝড়ঝাপটায় তাকে আড়াল করে রেখেছে, আজ তাকে কেমন যেন জুবুথুবু বড্ড অসহায় দেখাচ্ছে। বুক উঁচিয়ে চলা মানুষটা আজ কেমন অদ্ভুতভাবে নুইয়ে পড়েছেন। এই তো আজ সকালে মেহুল তার বাবাকে হাস্যোজ্জ্বল মুখে দেখেছিল। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, মানুষটার পা যেন মাটিতে পড়ছিল না। খুশিতে সারা বাড়ি মাথায় করে এদিক ওদিক ছোটাছুটি করছিলেন, সবাইকে কাজের তাগিদ দিচ্ছিলেন। আর এখন সমস্ত আলো নিভে যাওয়া কোনো এক শূন্য ঘরের মতো তিনি একদম নিচ্ছুপ হয়ে বসে আছেন। মেয়ের ভাঙা কপাল আর নিজের অপূর্ণতা যেন এক লহমায় এই বৃদ্ধ বাবার আজীবনের অহংকার আর শিরদাঁড়াটাকে গুড়িয়ে দিয়েছে। বাবার এই রূপ মেহুলের বুকের ভেতরটা উলট ফালট করে দিল। মায়ের মৃত্যুর পর যে মানুষটা মায়ের স্নেহ আর বাবার শাসন দুটো উজাড় করে দিয়ে তাকে বুকে আগলে রেখেছে, আজন্ম তাকে বুক ছিটিয়ে বাঁচতে শিখিয়েছে, তাকে এভাবে ভেঙে পড়তে দেখে মেহুল আর নিজেকে সামনে রাখতে পারল না। সে ধীর পায়ে ব্যালকনি থেকে ঘরের ভেতরে এগিয়ে এলো, বাবার ঠিক সামনে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসল। বাবা! মেহুলের ডাক ও স্পর্শ পেয়ে ইকবাল সাহেব ধীরে ধীরে মাথা তুলে তাকালো, সাথে সাথে সেই মুখটার দিকে তাকিয়ে যেন মেহুলের বুকের ভেতরটা হু হু করে উঠল। যে বাবার চোখের দিকে তাকালে একসময় সাহসে বুক ভরে উঠত, আজ সেই চোখে কেবলই এক পরাজিত ব্যর্থ বাবার সীমাহীন শূন্যতা। চোখের কোণগুলো লাল হয়ে আছে, মুখের চামড়াগুলো যেন এক লহমায় আরও কুঁচকে গেছে। বাবাকে এভাবে দেখে মেহুলের নিজের চোখ দুটো নোনা জলে ভরে উঠতে চাইল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে চোখের পানিকে ভেতরেই অবরুদ্ধ করে দিল। চোখের এক ফোঁটা পানিও সে গাল বেয়ে নামতে দিল না, উল্টো ঠোঁটের কোণে এক সিলতে ম্লান কিন্তু দৃঢ় হাসি রেখে ফুটিয়ে আলতো করে বলল, কি হয়েছে বাবা? ইকবাল সাহেব কিছু সময় নিথুর হয়ে রইলেন, তারপর বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস পেলে কাঁপা কাঁপা গলায় বললেন, আরমান বিয়ে করতে রাজি নয় রে মা, ও এই বিয়েতে বারণ করে দিয়েছে, ও নাকি এই বিয়েটা করতে পারবে না।
বলে ইকবাল সাহেব দুই হাতে নিজের মুখ ডাকলেন। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছিল। ছেলেটা এভাবে আমাদের ঠকালো। বাইরে এত এত মানুষ, কত আত্মীয় স্বজন, আমার ব্যবসায়িক অংশীদারেরা সবাই জানে আজ আমার মেয়ের বিয়ে, আর সে এখন শেষ মুহূর্তে এসে বলেছে বিয়ে করবে না। তোর কি হবে? সবাইকে আমি এখন কি জবাব দেব? সমাজকে মুখ দেখাবো কি করে? একটু থেমে মাথা নিচু করে ইকবাল সাহেব ভাঙ্গা গলায় যোগ করলেন, ও বলল ও নাকি অন্য কোনো মেয়েকে পছন্দ করে। এতক্ষণ ফাতর হয়ে সব শুনল মেহুল এবার শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, অন্য কাউকে নয় বাবা, ও আনিকাকে পছন্দ করে। তুমি বলতে ইতস্ত করছো কেন? বাবার মুখের ঢাকা হাত দুটো নিজের হাতে নিয়ে মেহুল বলল, এই দেখো আব্বু, তোমার মেয়ে একদম শক্ত আছে। আমার একটু কষ্ট হচ্ছে না বাবা। ইকবাল সাহেব মেয়ের মুখের দিকে তাকালেন। তার চোখে অপরাধ বোধের তপ্ত নোনা জল। তিনি ডুকরে উঠে বললেন, সরি মা, আমি পারলাম না তোকে সুখী করতে। তোর মাকে দেওয়া শেষ কথাটাও আমি রাখতে পারলাম না। বাবা হিসাবে আমি আজ বড্ড ব্যর্থ রে মেহু। মেহুল তার বাবার কাঁপতে থাকা হাতের মুঠোটা নিজের দুহাতে শক্ত করে চেপে ধরল। গভীর ভালোবাসায় বলল, আমি একদম ঠিক আছি বাবা। এই যে দেখো আমি হাসছি। আর কে বলেছে তুমি ব্যর্থ? তুমি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। মেহুলের কথাতে ইকবাল সাহেব এবার ফেল ফেল করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার মেয়েটা আসলেই হাসছে, কিন্তু একজন বাবার চোখকে কি আর এভাবে ফাঁকি দেওয়া যায়? তিনি তো জানেন এই হাসির আড়ালে তার মেয়ের বুকটা কেমন করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অথচ আজ বাবা হয়েও তিনি কতটা নিরুপায়। বাবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহুল হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে নিল। এক মুহূর্তে চুপ থেকে বলল, বাবা, আমি যদি আজ তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে? মেয়ের এমন কথা ইকবাল সাহেবের বুকের ভেতরের পিতৃত্বটা যেন আবার জেগে উঠল। তিনি বেজে চোখেই পরম আদরে বললেন, অবশ্যই দেব মা। আমার মা জননী চাইবে আর তা বাবা দেবে না, তা কি কখনো হয়? কি চাস তুই বল আমায়? আরমানকে আমি কি শাস্তি দেব? কি করলে তুই খুশি থাকবি বল মা? মেহুলের চোখের মনে দুটো এবার তীক্ষ্ণ স্থির হয়ে উঠল। সে গম্ভীর গলায় বলল, তেমন কিছুই না বাবা, শুধু আজ এই বাড়িতে যা হবে, যেভাবে হবে সব হতে দাও। আজ এই বাড়িতে বিয়ে হবে ঠিকই, তবে কনে আমি নই। বিয়েটা হবে আনিকা আর আরমান ভাইয়ের। ওরা ঠিক যেমনটা চেয়েছে সব কিছু ঠিক তেমনভাবেই হবে। তুমি এতে একটু দ্বিমত করবে না, আমাকে কথা দাও বাবা। মেয়ের মুখে এমন অভাবীয় কথা শুনে ইকবাল সাহেব চমকে উঠলেন। তিনি প্রবল দ্বিমত করতে চাইলেন। কি বলছিস এসব মেহুল? আরমান তোকে এভাবে অপমান করার পর আমি নিচে দাঁড়িয়ে ওদের বিয়ে দেব? না, এ হতে পারে না। মেহুল এবার বাবার চোখে চোখ রেখে পরম শান্ত কিন্তু অটল স্বরে বলল, তুমি আমাকে বিশ্বাস করো তো বাবা? ভরসা রাখো আমার উপর? ইকবাল সাহেব মেয়ের চোখের সেই অটল বিশ্বাস দেখে মুহূর্তে দুর্বল হয়ে গেলেন। ফিসফিস করে বললেন, নিজের জানের চেয়েও বেশি করি মা। তাহলে আমার এই কথাটা মেনে নাও বাবা, বাকিটা আমার উপর ছেড়ে দাও। অতঃপর ইকবাল সাহেব মেয়ের সে শান্ত জেদের কাছে আর টিকতে পারলেন না। তিনি স্তব্ধ হয়ে শুধু মাথা নাড়লেন, রাজি হলেন। ইকবাল সাহেবের সম্মতি পেতেই মেহুল বাবার হাতের উপর আলতো করে চাপ দিয়ে উঠে দাঁড়ালো। তারপর আর এক মুহূর্ত নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে ইকবাল সাহেব নিচুপ হয়ে শুধু মেয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো তার সেনা মেহুল নামের নরম মেয়েটি যেন আজ এক লহমায় বদলে গেল, যেন এক অন্য মানুষে রূপান্তরিত হয়ে ঘর থেকে বিদায় নিল। নিচে তখন আকদের জমকালো আয়োজন চলছে। মেহুল কথা মতো ইকবাল সাহেব নিজের মেয়ের বিয়ের আসরে আরমান ও আনিকার বিয়ের ব্যবস্থা করলেন। আয়োজনটি অত্যন্ত ঘরোয়া হওয়াতে শুধু অতি ঘনিষ্ঠ ও কাছের মানুষরাই দাওয়াত করা হয়েছিল। তাই স্বল্প মানুষের উপস্থিতিতে পুরো বাড়ি এখন শোরগোলে মুখর। কিন্তু এই উৎসব মুখর শোরগোলের মাঝে ইকবাল সাহেব যেন একাকী নিঃসঙ্গ এক দ্বীপের মতো বসে আছেন। একটা কৃত্রিম হাসি জোর করে ঠোঁটে ঝুলিয়ে রেখেছেন তিনি, কারণ মেয়েকে ওয়াদা করেছেন যাই হয়ে যাক না কেন আজ তিনি চুপচাপ সবটা দেখবেন, কোনো দ্বিমত করবেন না। এদিকে ইকবাল সাহেবের পাশাপাশি মিনারা বেগমের মুখটাও বিষণ্ণতায় কালো হয়ে আছে। মেহুলের প্রতি হওয়া এই চরম অন্যায়টা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
কারণ তার বোন মোহনা যখন মৃত্যুশয্যায় তখন মেহুলকে তার হাতে আমানত হিসেবে তুলে দিয়েছিল, বলেছিল নিজের মেয়ে মনে করে তাকে আগলে রাখতে। তাই তো বোনের কথা সে যথারীতি পালন করেছে। মেহুলকে বোনের মেয়ে কম নিজের মেয়ে বেশি ভেবেছে, বুকে আগলে নিয়ে মানুষ করেছে। তাই আজ যখন মেহুলের সাথে এমন অন্যায় হচ্ছে তখন তার বুকের ভেতরটা ক্ষোভে আর রাগে ফেটে পড়ছে। একদিকে যখন এক বুক ভাঙা বিরহ আর নীরবতা, ঠিক অন্যদিকে তখন খুশির ফোয়ারা বইছে। আরমানের মা সুমনা বেগমের মুখ থেকে যেন হাসি সরছেই না। পাশেই দাঁড়িয়ে আরমানের ছোট বোন কেয়া, অন্যদিকে আনিকার মা, তিনি অত্যন্ত গদগদ মুখে অতিথিদের আপ্যায়ন করছেন। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আসমকিকে ফালা বদলে যেন তাদের আগে থেকেই জানা ছিল। সব কিছু যেন তাদের শখ মেনেই গড়ছে। শুধু হুইল চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছেন মেহুলের মামা ও আনিকার বাবা আজমল সাহেব। তার এই নীরবতা যেন এক অপরাধ বোধের প্রতীক। পুরো হলরুম জুড়ে যখন কোলাহল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বর বউ কখন নিচে নামবে, ঠিক তখনই আরমান ও আনিকার রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আরমানের পাশে লাল বেনারসি পরিহিতা বধূ বেশে আনিকাকে দেখেই পুরো রুম জুড়ে যেন হঠাৎই একটা দমকা হাওয়া বয়ে গেল। অতিথিদের মাঝে শুরু হলো কানাঘুষা আর গুঞ্জন। এক একজন এক এক রকম মন্তব্য করতে শুরু করেছে। তবে সেসবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুমনা বেগম হাসি মুখে আরমান ও আনিকাকে এনে সোফায় বসালো। আরমান আর আনিকা দুজনের ঠোঁটর কোণে তখন তৃপ্তির হাসি ছড়ানো। এদিকে বর বউ আসতেই কাজী সাহেবও তার খাতা খুলে বিয়ের কাগজপত্রের প্রস্তুতি নিতে শুরু করলেন। ইকবাল সাহেব অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখলেন অপরিচিত ওই বেঈমানগুলোর দিকে। মুখটা তার ভেঙে যাচ্ছে এই ভেবে যে কিভাবে তার সরল মেয়েটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে তারা এমন অট্টহাসি হাসছে। ঠিক তখনই কয়েকজন প্রতিবেশী মহিলার ফিসফিসানি ভেসে এলো ইকবাল সাহেবের কানে। একটু দূরে কেউ একজন একটু ঝুঁকে ফাঁসে থাকা আরেকজনকে বলছে, আচ্ছা, আজ তো এই বাড়ির মেয়ে মেহুল আর আরমানের বিয়ে হওয়ার কথা ছিল না? তাহলে মেহুলের জায়গায় ওর মামাতো বোন আনিকা কি করছে? আর মেহুলই বা কোথায়? পাশ থেকে আরেকজন মুখ বেঁকিয়ে রসিয়ে রসিয়ে উত্তর দিল, আরে শুনলাম ছেলেই নাকি বিয়ে করতে বারণ করে দিয়েছে। আর করবেই বা না কেন? মেয়েটার তো নাকি কোনোদিনও বাচ্চা হবে না। জেনে শুনে এমন বন্দা মেয়েকে কোন ছেলে বিয়ে করবে বলো? আরেকজন একটু দীর্ঘশ্বাস ফেলার বান করে আফসোসের সুরে যোগ করলো, এত টাকা পয়সা থেকে কি লাভ যদি কপালেই এমন খুঁত থাকে? ইকবাল ভাইকে তো এখন সারা জীবন এই মেয়েকে মাথার বোঝা বানিয়ে বয়ে বেড়াতে হবে। এমন বন্দা মেয়েকে আর কেই বা বিয়ে করবে? বিয়ে দিল কোনো ল্যাংড়া লুলা বা কালনার সাথেই দিতে হবে বলেই তারা হেসে উঠল। মহিলাগুলো যখন কথাগুলো বলে তাদের মনে শান্তি পাচ্ছিল, ঠিক উল্টো দিকে ওই কথাগুলোই তপ্ত শুলের মতো ইকবাল সাহেবের বুকটা ক্ষত বিক্ষত করে দিল। নিজের কন্যার এই প্রকাশ্য অপমান সহ্য করার মতো ক্ষমতা কোনো বাবার থাকে না। এদিকে তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা মিনারা বেগমও কথাগুলো স্পষ্ট শুনেছেন। আসমকি কেমন কথাতে যে তার রক্ত মাথায় সরে গেল। ওই নোংরা মানসিকতার মহিলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি যেই না পা বাড়াতে চাইলেন, ঠিক তখনই তার চোখ গেল সিঁড়ির দিকে। সেখানে সাদা রঙের একটা সিমসাম থ্রি পিস পরে দাঁড়িয়ে আছে মেহুল। সাদা শুভ্রতা মেহুল কাজ বড্ড শান্ত অথচ অপ্রতিরোধ্য লাগছে। সে চোখের ইশারায় মিনারা বেগমকে স্পষ্ট নিষেধ করলো, সব কথা এড়িয়ে চুপচাপ থাকতে বলল। মেহুলের চোখের সেই অটল ছাউনি অগ্রাহ্য করার ক্ষমতা মিনারা বেগমের হলো না। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। কিছু বলতে না পেরে শুধু একবার নিজের দুলাভাই ইকবাল সাহেবের দিকে তাকালেন। আর ইকবাল সাহেবের বুকের ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ তপ্ত দীর্ঘশ্বাস, যা এই অপমানের আগুনে জল ঢালার বদলে হয়তো এক নতুন জ্বরের পূর্বাভাস দিচ্ছিল। একসময় মেহুল ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তার শান্ত চোখ জোড়া পুরো হলরুমের উপর একবার বুলিয়ে নিল। বড্ড চেনা এই মুখগুলোকে আজ
কেমন যেন অচেনা লাগছে তার। দৃশ্যপটটা বড় অদ্ভুত। একদিকে তার বাবা মিনারার মণি, আর হুইল চেয়ারে বসা মামার নুয়ে পড়া অপরাধবোধে জর্জরিত মুখ, আর ঠিক তার বিপরীতে মেরুতে দাঁড়িয়ে সুমনা ফুফু, মামি আর দুই চরম প্রতারক আরমান ও আনিকার ফানবন্ত হাস্যোজ্জ্বল অবয়ব। নিজেদের বন্ধুদের সাথে কেমন হেসে হেসে কথা বলছেন দুজনে। মেহুলের ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ফুটে উঠল। সে বুঝলো এই নাটকের দর্শক শুধু সে একাই ছিল, বাকিরা সবাই এর কুশীলব। একদিন আগেও যে ফুফু মেহুলকে চোখে হারাতো পারতো না, বুকের ভেতরে গুজে নিত, অন্যদিকে আনিকাকে দেখতে পারতো না, সে আজ আনিকাকে বুকে জড়িয়ে ধরেছে। অন্যদিকে মামি তার চোখে মুখে উপসে পড়া খুশি। অন্যদিকে যে আনিকা আর আরমান মিলে মেহুলের 12 বছরের সাজানো জীবনকে এভাবে ছারখার করে দিল, অথচ তাদের চোখে মুখে সামান্যতম আফসোসের রেখাটুকুও নেই। মেহুল নিঃশব্দে হাসলো। সে এতকাল যাদের নিজের ভেবে অন্ধের মতো বিশ্বাস করে গেছে, তারাই আজ তার পিঠে সবচেয়ে বড় ছুরিটা বসিয়েছে। অতঃপর মেহুল আর কারো দিকে না তাকিয়ে সোজা গিয়ে দাঁড়ালো খাবারের টেবিলের সামনে। মেহমানদের জন্য সাজিয়ে রাখা হরেক রকমের খাবারের বাটিগুলোর দিকে তাকিয়ে ঢাকনা খুলে ও তাদের সুগন্ধি নিয়ে পাশ থেকে একটি ছোট বাটি ও চামচ তুলে নিল। এদিকে মিনারা বেগম মেহুলকে ডাইনিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন। অতঃপর মিনারা বেগমের একদম কাছাকাছি দাঁড়িয়ে ব্যথিত চোখে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তাকে আগেই ওনাকে থামিয়ে দিয়ে সাজানো মিষ্টির থালাটার দিকে আঙ্গুল তাক করে মেহুল খুব শান্ত স্বাভাবিক গলায় বলে উঠল, আমার না খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে মনি, আমাকে কয়েকটা মিষ্টি তুলে দাও তো। আমার প্রিয় কালো জামটাও অবশ্যই দিবে, বুঝলে মনি। এরম চরম পরিস্থিতিতে মেহুলের মুখে হঠাৎ এমন কথাতেই মিনারা বেগম বেশ অবাক হয়ে মেহুলকে শুধালেন, তুই এগুলো মানে মিষ্টি খাবি মেহু? মেহুল হেসে জবাব দিল, কেন নয়, আফটার অল আজ তো খুশির দিন, বাড়িতে বিয়ে বলে কথা, এত আয়োজন করে রান্না হলো, এত মিষ্টি বানানো হলো, একটু খেয়ে দেখি বাবুর্চিরা কেমন রাঁধলো। মেহুলের এই চরম অপ্রত্যাশিত স্বাভাবিক কণ্ঠস্বর পুরো হলরুম জুড়ে আচমকে এক থমথমে নীরবতা নেমে এলো, যেন চলন্ত কোনো সিনেমার রিল হঠাৎ মাঝপথে আটকে গেছে। আরমান আর আনিকা চমকে উঠে একে অপরের দিকে তাকালো। আরমান ভাবতেই পারেনি যে মেহুল এই অপমানের পর ঘর থেকে বের হওয়ার সাহস দেখাবে, আর আসরে আসলেও এভাবে সবার সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। সে তো ভেবেছিল মেহুল হয়তো দরজা আটকে কেঁদে কুটে একাকার করবে, কিন্তু এত সব উল্টো। হঠাৎই মেহুলকে এতটা নির্বিকার আর স্বাভাবিক দেখে আরমান ভেতরে ভেতরে কিছুটা নড়ে চড়ে বসলো। ঠিক তখনই নীরবতা ভেঙে সোফায় বসা এক দূর সম্পর্কের আত্মীয় বাঁকা হেসে টিপ্পনি কেটে উঠলেন, বলি, ও মেহুল, আজ তো তোর আর আরমানের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে ওর বিয়ে হচ্ছে তোরই মামাতো বোনের সাথে, আর তুই এখন কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বিয়ের পোলাও রোস্ট মিষ্টি খাবি? তোর কি একটুও গায়ে লাগছে না রে? পেছন থেকে কজ্রকণ্ঠে শুনে মেহুল তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অতঃপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মেহুল এবার একটু হাসলো। অতি শান্ত কিন্তু বিষাক্ত সাপের ছোবলের মতো দাঁড়ালো সেই হাসি। সে এবার সবার দিকে একবার চোখ বুলি স্পষ্ট গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার বোধ হয় কোথাও একটু ভুল হচ্ছে আন্টি, এটা ওদের বিয়ের খাবার নয়, খাবারটা আমার বিয়ে উপলক্ষে রান্না করা হয়েছিল, আর আমার যতটুকু জানা এই বাড়িটা আমার বাবার, আর আজকের এই বিয়ের প্রতিটি পয়সার খরচও আমার বাবার পকেট থেকে হচ্ছে। সুতরাং আমি কি খাবো না খাবো, কোথায় যাব, তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে বাহিরের কারো কোনো কথা বলার অধিকার নেই, আর না আমি শুনতে ইচ্ছুক। এক মুহূর্ত থামলো মেহুল। তার চোখের মণি দুটো এবার তীরের মতো গিয়ে বিঁধল সোফায় বসা আরমানের উপর। কণ্ঠস্বরে এক ফোঁটা কাপড় না রেখে মেহুল যোগ করলো, আর গায়ে লাগার কথা বলছেন? এখানে আমার খারাপ লাগবে কেন? আমি তো কারো বিশ্বাস ভাঙিনি, কারোর সাথে প্রতারণা করিনি। অন্যায় যারা করেছে খারাপ লাগা আর লোকলজ্জার ভয়টা তাদের পাওয়া উচিত, আমার নয়। মেহুলের শেষ কথাগুলো তীরের মতো গিয়ে সোজা আরমান আর আনিকার বুকে বিঁধল। পুরো হলরুমে তখন সুই ফতন নীরবতা। মেহুল কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো তার প্রথম তীরের আঘাতটা বেঈমানদের গায়ে কেমন লেগেছে।
চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এটা প্রথম পর্ব। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।